আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। অনির্বাচিত সরকার প্রধানকে ভারত যেভাবে অভ্যর্থনা দিক তাতে তাদের সম্মানহানি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই বহির্বিশ্বে বাংলাদেশের স্বার্থ রক্ষা দুরূহ। দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভারত সহ বিশ্বের সকল গণতান্ত্রিক দেশকে পাশে থাকার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব। এই আওয়ামী লীগ সরকার সেই গণতন্ত্র কেড়ে নিয়েছে এবং তারা প্রতিদিন প্রতি মুহূর্তে গণতন্ত্রকে এখানে হত্যা করছে, মানুষের অধিকারকে হত্যা করছে, তারা বিরোধী পক্ষকে হত্যা করছে। সেই সরকারের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্র আসবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে সমস্ত গণতান্ত্রিক বিশ্ব এই জনগণের যে সংগ্রাম, মহান ঐতিহ্যবাহী যে সংগ্রাম, গণতন্ত্রের পক্ষের সম্মান, তাকেই তারা সমর্থন করবে। আগামী ডিসেম্বরেই মেট্রো রেলে চড়তে পারবেন যাত্রীরা। সর্বনিম্ন ভাড়া গুনতে হবে 20 টাকা আর প্রতি কিলোমিটার 5 টাকা করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 100 টাকা। দুপুরে উত্তরায় মেট্রো রেলের প্রদর্শনী ও তথ্য কেন্দ্র উদ্বোধন শেষে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.29 কিলোমিটার চলাচল করবে মেট্রো রেল। ওবায়দুল কাদের জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চড়তে পারবেন মেট্রো রেলে। সর্বনিম্ন ভাড়া 20 টাকা, উত্তরা হতে কমলাপুর পর্যন্ত ভাড়া 100 টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ভাড়া মওকুফ পাবেন। মাসিক, সাপ্তাহিক, পারিবারিক ভাড়া কার্ডে ভাড়ায় বিশেষ সুবিধা থাকে। প্রথম মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে। পরের বছর ডিসেম্বর পর্যন্ত আমরা আশা করছি MRT লাইন 6 মতিঝিল পর্যন্ত আমরা কাজ শেষ করতে পারবো এই সরকারের আমলে ইনশাল্লাহ। 2 দিন বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমথুম তম্বুব্রু সীমান্ত এলাকায় আবারও মিয়ানমারের গোলাগুলি শুরু হয়েছে। সকালে তম্বুব্রু সীমান্তে থেমে থেমে চালানো গুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্তে আবারও গোলাগুলি শুরু হয়েছে। যদিও সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। গেল 28 আগস্ট মিয়ানমার থেকে নিক্ষেপ করা 2টি মর্টার শেল বান্দরবানের ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। এরপর 3 সেপ্টেম্বর মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া 2টি গোলা বাংলাদেশের ঘুমধুম এলাকায় পড়ে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল সহ 7 দফা দাবিতে রাঙামাটিতে চলছে 32 ঘন্টার হরতাল। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকে সকাল থেকে এই হরতাল শুরু হয়। সকালে হরতাল সমর্থকরা শহরের ভেদবেদি কলেজ গেট, বনরূপা কাঁঠালতলী পৌরসভা, পুরাতন বাস স্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় পিকেটিং করে। এছাড়াও বিভিন্ন স্থানে মিছিল, পথসভা করা হয়। সড়ক ও নৌপথে বন্ধ আছে যানবাহন চলাচল। শহরের বেশিরভাগ দোকানপাটও বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে, কারণ গাড়ি ঘোড়া চলতেছে না, দুর্যোগে পরিণত হয়েছে, যার কারণে মানুষ এখানে হেঁটে চলে অনেক দূর থেকে দূরে যেতে হচ্ছে। কোনো বুকিং আসতেছে না এবং গাড়ি ঘোড়া না আসার কারণে আমাদের বুকিংগুলো সব বন্ধ হয়ে গেছে এবং বুকিংগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, হরতাল পরিস্থিতির বিষয়ে জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। রানা, নাগরিক পরিষদের দাবি মেনে নেয়ার বিষয়ে প্রশাসন কি বলছে? আপনি যেমনটি বলছিলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা আহ্বান করা হয়েছিল আগামীকাল এবং এই সভাকে স্থগিত করা এবং 7 দফা দাবিতে রাঙ্গামাটি শহরে হরতাল আহ্বান করে বাঙালি ভিত্তিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ। তারা 7 দফা দাবিতে আজকে সকাল থেকে হরতাল পালন করছে। সকাল থেকেই রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থনকারীরা পিকেটিং করছে, খন্ড খন্ড মিছিল করছে, তারা পথসভা করছে। কিছুক্ষণ আগে প্রশাসনের পক্ষ থেকে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে একটি পত্র দেওয়া হয়েছে। সেই পত্রে উল্লেখ করা হয়েছে তাদের যে নির্ধারিত আগামী আহ্বান করা হয়েছিল সেই সভা তারা হরতালের কারণে তারা স্থগিত করেছে এবং পরবর্তীতে তারা কবে সভা করবেন তা জানানো হবে। এদিকে আমরা কথা বলেছি পার্বত্য নাগরিক পরিষদের
সভাপতি মুজিবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন, আমরাও শুনেছি যে সভা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারা তাদের সহযোগী সংগঠন এবং বিভিন্ন তাদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তারা হরতালের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন বলে তারা জানিয়েছেন। এখনো পর্যন্ত হরতাল প্রত্যাহার করার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত জানায়নি। হরতাল চলছে। হরতালের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এবং তারা বিভিন্ন পয়েন্টে তাদের টহল জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে পার্সেল পাঠিয়ে প্রতারণা করত একটি আন্তর্জাতিক চক্র। এই চক্রের মূল হোতা বিপ্লব লস্কর সহ দেশি বিদেশি 11 জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। সিঙ্গাপুরি বা ইউরোপের নাম্বার ইউজ করে, সে তো বাংলাদেশের নাম্বার ইউজ করে না। আর তাকে যে আমরা পাবো, সে সবসময় তার সাথে একটা রাউটার রাখেন যাতে এটাতেও আমরা তারা খুঁজে না পাই। সব কিছু মিলিয়ে সে একটা বিশ্ব প্রতারক এবং এই প্রতারণার কারণে বহু মানুষ প্রতারিত হয়েছে। তার এটিএম কার্ড 491টা এটিএম কার্ডটা সে কীভাবে পেলেন সেটা আমরা তদন্ত করব। সে যে শত শত ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলেন, কীভাবে করলেন সেটা আমরা তদন্ত করব। তারপরে তার যে সে বিভিন্ন জায়গা থেকে যে সে মানে জামিন পাচ্ছেন বা মামলায় গ্রেপ্তার হচ্ছেন না, সব কিছু মিলেই আমরা রিমান্ডে তদন্ত করে আপনাদেরকে বিস্তারিত পরে জানাবো। নিজের জমানো টাকা ফেরত চাইতে গিয়ে মারধর আর হয়রানির শিকার নিম্ন আয়ের প্রায় 1100 মানুষ। প্রতিষ্ঠানের কর্মীদের হাতে নির্যাতিত হতে হচ্ছে নারী গ্রাহকদেরকেও। 3 বছর ধরে এমন ঘটনা ঘটছে রাজধানীর কাফরুলের আহমেদিয়া ফাইন্যান্স কার্যালয়ে। মহামারী শুরুর পর থেকে গ্রাহকদের প্রায় 100 কোটি টাকা আটকে রেখেছে প্রতিষ্ঠানটি। নিরুপায় হয়ে সোমবার কার্যালয়ে ঘেরাও করে মহাব্যবস্থাপককে সারা রাত অবরুদ্ধ করে রাখেন গ্রাহকরা। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। টাকা নাই, লাস্টে দিয়ে আমার 1.5 বছরের বাচ্চা মারা গেছে, আমার মাসুম বাচ্চা। জমানো টাকা ফেরত না পাওয়ায় চিকিৎসার অভাবে সন্তানের মৃত্যু এখনো কাদায় গার্মেন্টস কর্মী আব্দুল জলিলকে। বারবার ধর্ণা দিলেও নিজের কষ্টের উপার্জনের 1.5 লাখ টাকা ফেরত দেয়নি আহমদিয়া ফিনান্স। আমার 1.5 লাখ টাকা, আমার বাচ্চা মারা গেছে, এই যে 1 বছর হয়ে যাইতেছে। শুধু জলিল নয়, তার মতো আরও 1100 মানুষ কষ্টার্জিত টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন এই প্রতিষ্ঠানে, যাদের কেউ গার্মেন্টস কর্মী, কেউ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, কেউ বা প্রাথমিক স্কুলের শিক্ষক। মেয়াদ পূর্ণ হওয়ার পর যাদের কেউই গচ্ছিত টাকা ফেরত পাচ্ছেন না। টাকা চাইতে গিয়ে উল্টো নির্যাতিত হতে হচ্ছে। নারী গ্রাহকদের গায়ে হাত তুলতেও দ্বিধা করছে না প্রতিষ্ঠানটির সদস্যরা। টাকা নিতে আসলে ওনারা মানে মারধর করে। আমাদের কোনো কাজকর্ম করে ওনারা খেতে দেয় না, কেননা ওনারা আমাদেরকে টাকাগুলো আটকায় রাখছে দেখে আমাদের প্রতিদিন আসতে হয়। বারবার ঘুরে কষ্টের টাকা ফেরত না পেয়ে সোমবার আহমদিয়া ফিনান্সের মিরপুর 14 নম্বরের অফিসের সামনে জড়ো হন গ্রাহকরা। দেখা যায় একটি নোটিশ টানিয়ে অফিস তালাবদ্ধ রাখা হয়েছে। আমার 3.5 লক্ষ টাকা এইভাবে করে আমার ঘুরাইতেছে। গালিগাছ করে, তালাদা রাখে, জেলের ভিতর ঢুকাবে। পরে প্রধান কার্যালয়ে গিয়ে জেনারেল ম্যানেজারকে মিরপুর অফিসে নিয়ে আসেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, এই কর্মকর্তার নির্দেশেই মারধর করা হতো। এমডি স্যারের কাছে ইনফর্ম আসছে যে আজকে হয়তোবা কিছু লোক জড়ো হয়ে প্রতিষ্ঠানে হয়তোবা কিছু একটা হতে পারে, অথবা সিচুয়েশনটা এড়ানোর জন্য বন্ধ রাখে, কালকে আবার খুলবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি দাবি করেন আর্থিক সংকটের কারণেই টাকা ফেরত দিতে দেরি হচ্ছে। আপনার অনেকগুলো দেওয়া তো কিউমুলেটিভ পাস করা অসুবিধা হচ্ছে, টুকটাক একটু অসুবিধা হচ্ছে। ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত ওনার কাছে নোটিশ এবং মেসেজ দেওয়া আছে যে আপনি ডিসেম্বরের 30 তারিখে একটা গ্রুপ ছোট টাকাগুলো পেয়ে যাবে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় দেওয়ানি মামলা নেওয়া যাচ্ছে না। দেওয়ানি বিষয় তো আসলে পাওনা টাকা এইগুলোর ব্যাপারে এন্টাইটেল না, যতটুকু কোর্ট বলবে ততটুকু করতে পারি। গ্রাহকদের আশঙ্কা, তাদের টাকা ফেরত না দিয়েই বিদেশ পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। এ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চান ভুক্তভোগীরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। জানাবো, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এপিন।
সোমবার দুপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 37তম বার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সভায় 2021 সালের ব্যালেন্স শিট ও শেয়ার হোল্ডারদের জন্য প্রতিটি 10 টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে 35% লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের পরিচালক মতিউর রহমান, এয়ার কমোডোর মোহাম্মদ আবু বকর, স্বতন্ত্র পরিচালক দাস দেবপ্রসাদ, উদ্যোক্তার শেয়ার হোল্ডার শফিকুর রহমান টিটু, কোম্পানির সিইও মোহাম্মদ কাজিমউদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস সহ অন্যান্যরা। এমপ্লয়ি জেনারেশন করতেছি এবং মানুষকে চাকরি দিচ্ছি, বেকারত্ব দূর করতেছি। অন্যদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধরনের আমরা অবদান রেখে যাচ্ছি। আমরা বড় ধরনের ট্যাক্স দিয়ে যাচ্ছি সরকারকে। এইভাবে যদি আমরা ঠিকমতো পরিচালনা করতে পারি, ভবিষ্যতে এটা বাংলাদেশে আরো কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমরা আরো সরকারের বেশি পরিমাণ ট্যাক্স দিতে পারবো। দিল্লিতে বৈঠকে বসেছে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Fifth, we have a MOU on scientific and technological cooperation between the Council for Scientific and Industrial Research, India, and Bangladesh Council of Scientific and Industrial Research. This will be exchanged on the Bangladesh side by Dr. Muhammad Aftab Ali Sheikh, Chairman of BCSIR, and on the Indian side by Dr. N. Kalai Selvi, Director General CSIR. Number 6 is a MOU on cooperation in the areas of space technology. This will be exchanged on the Bangladesh side by Dr. Shahjahan Mahmood, Chairman and CEO, Bangladesh Satellite Company Limited, and on the Indian side by Mr. D. Radhakrishnan, Chairman and Managing Director, New Space India Limited. Excellencies, we shall now witness a video clip of Maitri Power Plant project, Unit 1 of which has been recently synchronized with the Bangladesh power grid. India and Bangladesh share excellent bilateral ties that go far beyond a strategic partnership. The deepening bilateral development cooperation is a cornerstone of India's neighborhood first policy. Collaboration in the power and energy sector has become one of the hallmarks of this all-encompassing relationship. The Maitri Super Thermal Power Project is a reflection of the shared vision of Honorable Prime Minister of India, Shri Narendra Modi, and Honorable Prime Minister of Bangladesh, Sheikh Hasina. This project is being constructed under the Government of India's concessional financing scheme. It will add 1,320 megawatt to the national grid, augmenting Bangladesh power generation capacity. This will benefit the people and have a transformational impact on the growth and development of the country and the region. Development on reclaimed land, the project required the use of advanced and state-of-the-art techniques such as board piles with tank grotting, precast piles, dynamic soil compaction, sheet piles, etc. The power plant is being set up with state-of-art technology to actively mitigate environmental impact, which includes high-efficiency steam turbine units, a rubber-lined flue gas desulfurization system to control the emission of sulfur, a fully covered coal stockyard, and use of high-grade imported coal with low ash and sulfur content. The first unit of the project was successfully synchronized in August 2022. This is a major step in strengthening of India-Bangladesh power sector cooperation. Once both units are commissioned, the Maitri Super Thermal Power Project is expected to be one of the largest power plants in Bangladesh. Jai Hind, Jai Bangla. Excellencies, we shall now watch a video clip of the recently completed Rupsha Rail Bridge, part of the Khulna-Mongla Port Rail Line project. Bangladesh is a major pillar of India's neighborhood first policy. It is the shared commitment of Honorable Prime Minister of India, Shri Narendra Modi, and Honorable Prime Minister of Bangladesh, Sheikh Hasina, to strengthen the India-Bangladesh partnership in the area of connectivity.
The deepening bilateral development cooperation in the area of multimodal connectivity is a reflection of this vision for facilitating regional economic integration and increased people-to-people contact. Several efforts have been taken by both countries to enhance connectivity by building rail, road and waterways linkages. Rupsha Rail Bridge is part of the Khulna-Mongla Port Rail Line project being taken up under the Government of India concessional line of credit extended to the Government of Bangladesh. The broad-gauge single-track railway bridge is over 5 kilometers long and has been constructed by an Indian contractor. The total project cost is approximately $389 million, while the cost of the bridge is approximately $169 million. The bridge has been constructed over the Rupsha tidal river, and its construction involved use of specialized technology as well as additional features for ensuring navigation safety, with navigational clearance of more than 18 meters. The Rupsha railway bridge and the Khulna-Mongla Port Rail Line will greatly increase the connectivity of Mongla Port, the second largest port of Bangladesh, and provide an alternate route for rail and maritime trade. It would also allow other countries in the region to use the port and boost sub-regional development. Jai Hind, Joy Bangla. Lastly, we have a video clip on 3 Government of India lines of credit projects. First is Khulna and Darshana Railway Line project. Second is the Parbatipur-Konya Railway Line project, for which consultancy contracts have been recently signed, thereby initiating the projects. And number 3 is the supply of road construction equipment and machinery, where over 1,000 pieces of equipment and machinery have been supplied to Bangladesh. Together we stand. Together we grow. The profound and assured friendship between India and Bangladesh is reflected in their diverse developmental and economic cooperation. India has extended nearly $9.5 billion to Bangladesh in concessional loans and is taking up several connectivity projects. Khulna-Darshana Rail Line project. The Khulna-Darshana Rail Line project will boost Bangladesh's economy by improving rail connectivity on the Khulna-Dhaka, Khulna-Chilahati and Khulna-Rajshahi routes. It will also connect Mongla Port with Darshana, which would have a transformational impact on the movement of commodities such as fuel to the proposed fuel-based power plants in Horian, Santahar, Bheramara, Rangpur, Amanura, Faridpur, Thakurgaon and Bangabandhu Bridge West Station. The total cost of the project under Government of India loan is nearly $312 million. Parbatipur-Konya Rail Line project. The Parbatipur-Konya Rail Line project will help ease cross-border traffic through the Birol border in Dinajpur. It would also allow fuel transportation directly to Rangpur division from Khulna region and help to accelerate sub-regional mobility, trade and commerce. The total cost of the project is nearly $120 million. Supply of equipment and machinery to Roads and Highways Division. Government of India has also supplied over দর্শক এতক্ষণ দেখছিলেন নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের অংশবিশেষ। সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে 10,30,000 টন চাল ও গম কেনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে সচিবালয়ে বড় সংগ্রহ অভিযান ও চলমান খাদ্য বান্ধব এবং ওএমএস কর্মসূচি সহ সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান। বলেন এর মধ্যে ভিয়েতনাম থেকে 2,30,000 টন চাল, মিয়ানমার থেকে 2 লাখ টন চাল ও ভারত থেকে 1 লাখ টন চাল কেনা হচ্ছে। এছাড়াও রাশিয়া থেকে কেনা হচ্ছে 5 লাখ টন গম। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক শেষে কথা বলছেন বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী। আমরা সরাসরি আবারও চলে যাচ্ছি সেখানে। प्रधानमंत्री शेख हसीना जी और मैंने सभी द्विपक्षीय, क्षेत्रीय और अंतर्राष्ट्रीय मुद्दों पर व्यापक चर्चा की। हम दोनों का मानना है कि कोविड महामारी और हाल के वैश्विक घटनाक्रम से सीख लेकर हमें अपनी अर्थव्यवस्थाओं को और मजबूत बनाना होगा। हमारे बीच कनेक्टिविटी के विस्तार से और सीमा पर ट्रेड इंफ्रास्ट्रक्चर के विकास से दोनों अर्थव्यवस्थाएं एक दूसरे से और अधिक जुड़ेगी, एक दूसरे को सपोर्ट कर पाएगी।
हमारा द्विपक्षीय व्यापार तेजी से बढ़ रहा है। बांग्लादेश के निर्यात के लिए आज भारत पूरे एशिया में सबसे बड़ा मार्केट है। इस वृद्धि को और गति देने के लिए हम द्विपक्षीय कॉम्प्रिहेंसिव इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट पर शीघ्र चर्चा शुरू करेंगे। हमने आईटी, अंतरिक्ष और न्यूक्लियर एनर्जी जैसे सेक्टर में भी सहयोग बढ़ाने का निश्चय किया, जो हमारी युवा पीढ़ियों के लिए रुचि रखती है। हम जलवायु परिवर्तन और सुंदरबन जैसी साझा धरोहर को संरक्षित रहने पर भी सहयोग जारी रखेंगे। फ्रेंड्स, ऊर्जा की बढ़ती कीमतें इस समय सभी विकासशील देशों के लिए चुनौती पेश कर रही है। आज मैत्री थर्मल पावर प्लांट की पहली यूनिट के अनावरण से बांग्लादेश में एफोर्डेबल बिजली की उपलब्धता बढ़ेगी। दोनों देशों के बीच पावर ट्रांसमिशन लाइनों को जोड़ने पर भी उपयोगी बातचीत चल रही है। रूपसा नदी पर रेलवे ब्रिज का उद्घाटन कनेक्टिविटी बढ़ाने की दिशा में एक उल्लेखनीय कदम है। यह ब्रिज भारत की लाइन ऑफ क्रेडिट के तहत खुलना और मोंगला पोर्ट के बीच बनाई जा रही नई रेलवे लाइन का एक महत्वपूर्ण हिस्सा है। बांग्लादेश के रेलवे सिस्टम के विकास और विस्तार के लिए भारत हर प्रकार सहयोग जारी रखेगा। फ्रेंड्स, ऐसी 54 नदियां हैं जो भारत बांग्लादेश सीमा से गुजरती हैं और सदियों से दोनों देशों के लोगों की आजीविका से जुड़ी रही हैं। ये नदियां, इनके बारे में लोक कहानियां, लोकगीत हमारी साझा सांस्कृतिक विरासत के भी साक्षी रहे। आज हमने कुशियारा नदी से जल बंटवारे पर एक महत्वपूर्ण समझौते पर हस्ताक्षर किए हैं। इससे भारत में दक्षिण असम और बांग्लादेश में सिलहट क्षेत्र को लाभ होगा। फ्लड मिटिगेशन के संबंध में सहयोग बढ़ाने पर भी मेरी और प्रधानमंत्री शेख हसीना जी के उपयोगी बातचीत हुई है। भारत बांग्लादेश के साथ रियल टाइम आधार पर बाढ़ संबंधित डेटा साझा करता रहा है और हमने डेटा शेयरिंग की अवधि को भी बढ़ाया है। आज हमने आतंकवाद और कट्टरवाद के खिलाफ सहयोग पर भी जोर दिया। 1971 की स्पिरिट को जीवंत रखने के लिए भी यह बहुत आवश्यक है कि हम ऐसी शक्तियों का मिलकर मुकाबला करें जो हमारे आपसी विश्वास पर आघात करना चाहती है। फ्रेंड्स, बंगबंधु ने जिस स्थिर, समृद्ध और प्रगतिशील बांग्लादेश का विजन देखा था, उसे साकार करने में भारत बांग्लादेश के साथ कदम से कदम मिलाकर चलता रहेगा। आज हमारी बातचीत इस मूल प्रतिबद्धता को दोहराने का भी एक उत्तम अवसर रही। एक बार फिर प्रधानमंत्री शेख हसीना जी और उनके डेलीगेशन का मैं भारत में हार्दिक स्वागत करता हूं और भारत में उनके सुखद प्रवास की कामना करता हूं। बहुत बहुत धन्यवाद। Thank you, sir. May I now request Her Excellency Prime Minister Sheikh Hasina to deliver her press statement. Excellency, the floor is yours. Thank you very much. Honorable Prime Minister of India, Shri Narendra Modi, members of the Cabinet from Bangladesh and India, dear friends from the press and media, ladies and gentlemen, Assalamu alaikum, namaskar and good afternoon. Thank you for your presence today. I am happy to be at the iconic Hyderabad House again, a place with a rich history and marvelous architecture. I, along with my delegation, arrived in the historic city
New Delhi yesterday. I am visiting India after almost 3 years. Indeed, I am happy to be amongst you today. I thank the Government of India for extending warm hospitality to me and my delegation. Along with my delegation, I would like to take this opportunity to congratulate the Government of India and my Indian friends on successful completion of the Azadi Ka Amrit Mahotsav, the year-long celebration to mark the 75th year of India's independence. At the new dawn of the Amrit Kal for the next 25 years, I extend our best wishes to India moves forward towards attaining resolution made for Atma Nirbhar, or the self-reliant Bharat. Today, my distinguished colleague, Honorable Prime Minister of India, Narendra Modi, and I have just concluded another round of fruitful discussion, the outcome of which will bring benefits to the peoples of both the countries. We held the meeting in a spirit of close friendship and cooperation. We discussed a wide range of bilateral issues to take forward our relationship in the days ahead. We focused on possible ways to materialize our commitment and accommodate each other's priorities in a mutually beneficial manner. Connectivity, trade and commerce, investment, water resources management, security, border management, and lines of credit are some of the areas we discussed. We are grateful for the valuable support extended by government and the people of India in the Great War of Liberation of Bangladesh in 1971, which was a watershed moment of our bilateral relations. Since then, Bangladesh-India ties are anchored in shared history and culture, mutual trust and respect, long-standing friendship and continued cooperation. I appreciate Modi ji's visionary leadership that continue to provide added momentum to our bilateral relations. I reiterate that India is the most important and closest neighbor for Bangladesh. Bangladesh-India bilateral relations are known to be a role model for neighborhood diplomacy. Noting that over the last decade, both the countries have achieved remarkable progress in a number of areas. I recall that the two countries had resolved many outstanding issues in the spirit of friendship and cooperation, and we hope that all outstanding issues, including this water sharing treaty, would be concluded at an early date. Today, I thank Prime Minister Modi will resolve the issue of Kushiara. So I am hopeful that another 54 total 54 river we have. So I know as long as Prime Minister Modi is here, the Bangladesh and India will resolve all this problem. Today, in the latter part of the day, I am expecting to call on Honorable President of India and the Honorable Vice President of India. Tomorrow I shall confer Mujib Scholarship to the direct descendant of the soldiers or officers of Defense Forces of India who were martyred or critically wounded during the Great Liberation War of Bangladesh in 1971. Tomorrow I shall also have an engagement with the business forums of Bangladesh and India. Having forged a strong partnership over the last 50 years, both countries are working on an increasingly wide range of issues of mutual interest. And I and Prime Minister Modi ji agree to work together in the spirit of friendship and partnership.
for the prosperity and development of our two countries in the region. Bonded by 54 common rivers and 4,000 kilometers border, Bangladesh and India are committed to enhance the collective welfare of the two peoples. I thank you all. আমি একটু বাংলায়ও বলতে চাই। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে মোদিজিকে আমি ধন্যবাদ জানাই, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান বন্ধুদের সবাইকে। কারণ বাংলাদেশ ইন্ডিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু। 1971 সালে যুদ্ধের সময় তাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, 75 সালে যখন বাবা মা ভাই সব হারিয়ে আমরা দুই বোন অসহায়, এই ইন্ডিয়াতেই আমরা আশ্রয় পেয়েছিলাম। শুধু আমি না, আমাদের পরিবারের আরও যারা আপনজন হারিয়ে কেউ গুলি খেয়ে আহত অবস্থায় এখানেই আশ্রয় নিয়েছিল। কাজে সব সময় আমাদের দুঃখের সময় ইন্ডিয়া আমাদের পাশে থাকে। দুই প্রতিবেশী দেশ, ইতিমধ্যে অনেক কিছু বিষয় আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলি আমরা সমাধান করতে পেরেছি। কাজে আমি মনে করি যে বন্ধু প্রতিম দেশ, আমরা দুই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন করা, অর্থনৈতিক মুক্তি অর্জন করা, এবং শুধু আমাদের দুই দেশ না, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সকল এলাকা মিলেই যেন এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে আরও উন্নত হোক, সমৃদ্ধশালী হোক এবং সবাই উন্নত জীবন পাক, সেটাই আমাদের লক্ষ্য। কাজে আমরা দুই প্রতিবেশী, আমরা যে কোনো সমস্যা, প্রতিবেশীর সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু সেগুলি আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায়, সেটার দৃষ্টান্ত আমরা দেখিয়েছি ইতিমধ্যে প্রাইম মিনিস্টার মোদিজির ভাষণে আপনারা সেটা পেয়েছেন। কাজে আজকেও কতগুলো এমইও আমরা সই করেছি, যেটা আমাদের দুই দেশের সম্পর্ক আরও উন্নত করবে আর আমাদের দুই দেশের মানুষের আরও বেশি উন্নতি হবে, সেই সম্ভাবনাও দেখা দিয়েছে। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এখানে আসা সত্যি খুব আনন্দের বিষয়। কাজে 3 বছর পরে আবার আসতে পেরেছি। 6 বছর রিফিউজি হিসেবে ছিলাম, এক্সাইলে ছিলাম, সেই স্মৃতিও মনে পড়ে। তখনও সব ধরনের সহযোগিতা পেয়েছি। কাজে ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। মে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ লিভ ফর এভার, আমরা সেটাই চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভারত বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকুক। জয় বাংলা। সবাইকে ধন্যবাদ। Thank you, Excellency. That concludes the press statements. Thank you for joining us. Please remain seated while the dignitaries leave the stage. দর্শক, বৈঠক শেষে কথা বলছিলেন বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।